ভালোবাসা নিয়ে কাজ করলে একটু কষ্ট হলেও ভয় লাগে না। আর কপাল করে একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তাদের কাছে কোনো এক্সপেকটেশন রাখিনি, উল্টো তাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। হঠাৎ করে গতকাল রাত 8:30টার দিকে আমার বাসায় মেহমান চলে এসেছে। তো তাদেরকে আমি কিভাবে আপ্যায়ন করেছি সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। আমার বাসায় যখন গেস্ট আসে তখন আমি তেমন একটা ভিডিও করতেই পারি না, বা তাদেরকে আমি সময় দিই, ভিডিও করতে যাই না। কিন্তু এই ভিডিওটা আমার মেমোরিজে রাখার জন্য আমি করেছি। আমার অনেকটা বেশি কষ্ট হয়েছে তারপরও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। যে যেখানে আছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো। কাল রাতে আমার ভাগ্নিরা এসেছিল আমাকে সারপ্রাইজ করার জন্য। আমার কয়েকটা ভাগ্নি আছে, আমি মনে হয় আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ভাগ্নিরা আমার খুব কাছের। হঠাৎ করে চলে এসেছে, আমি এক্সপেক্টও করিনি যে ওরা চলে আসবে। আমি ভাবছিলাম হয়তো একজন গ্রামে চলে গিয়েছে আর একজনের তো বিয়ে হয়ে গিয়েছে, আর বিয়ে হয়ে গেলে মেয়েরা তো পর হয়ে যায়। ও হয়তো আমার বাসায় আসার আর এরকমভাবে সুযোগ পাবে না। ওর বিয়ের আগে আমার বাসায় না 2 মাস পর পরই ওর আসতে হতো। মানে ওর মন খারাপ হলে ও মামির বাসায় চলে আসতো, বা কোথাও ঘুরতে যাওয়ার দরকার হলে, আমি অসুস্থ হলে ও চলে আসতো। আমরা ডিনার করি কিন্তু 9টার মধ্যে। তো আমরা ডিনার করতে বসবো ওই সময় ওরা চলে এসেছিল। তো ওদের সাথে রাতের ডিনার, তারপর আড্ডা দিতে দিতে রাত অনেক বেশি হয়ে গিয়েছিল। পরদিন আর বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়ে আসতে পারিনি, তো স্কুল মিস গিয়েছে। তো সকালবেলা আমি উঠে আমাদের বেডরুমটা একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে এসেছি। আর রাতেই আমি পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অ্যারনের পাপা খেয়ে চলেও গিয়েছে, আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আর ওরা ঘুমে থাকতে থাকতে আমি নাস্তার অর্ধেকটা রেডি করে তারপর সবগুলোকে ডেকে তুলে দিয়েছি, তোমরা ফ্রেশ হও, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। পরোটা এক চুলোতে ভাজতে দিয়ে আর এক চুলোতে চা বসিয়ে দিয়েছি। আমার মতো আমার ভাগ্নিগুলোও হয়েছে চাখর। ওরা কাল রাতেও এসে বলেছে মামি চা খাবো, আর সকালবেলা চা দিব না তা কি হয়। গতকাল দুপুরে আমি মুরগির হাত পা গিলা কলিজা রান্না করেছিলাম, পেঁপে ভাজি করেছিলাম। তো সবগুলোই আছে, তো ভাবলাম শুধুমাত্র ডিমটা ভেজে নিই, চা বসিয়ে দিই, একটু শর্টকাটে নাস্তাটা করি। আর ঘুম থেকে উঠতে উঠতে তো বেশ লেট হয়ে গিয়েছে। দুপুরের রান্না করতে হবে খুব তাড়াতাড়ি, তার মধ্যে আবার ওদেরকে খাইয়ে বিদায়ও দিতে হবে। ওই যে বললাম না, বিয়ে হয়ে গেলে মেয়েরা একটু পর হয়ে যায়। কারো বাসায় আসতে হলে, কারোর সাথে কথা বলতে হলে পারমিশন নিতে হয়। কি একটা জীবন, তাই না? এই যে আমি আদর করে আরও একটা রাত রাখবো, কে কি না কোত্থেকে কোন কথা বলে ফেলে, এই ভয়ে ভাবলাম তাড়াতাড়ি দুপুরের খাবার খাইয়ে বিদায় করে দেই। ওদের সাথে বসে বসে আমি নাস্তাটা কমপ্লিট করেছি, তারপর নেমেছি বাজার করতে। কাল রাতে আমার ছোট ভাগ্নি, যেটা, ওর কাছে জিজ্ঞেস করেছিলাম তুমি আজ দুপুরে কি খাবে, তুমি যেটা খেতে চাও আমি ওইটাই রেডি করব। তো সে বলল আজকে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস খাবে। আমার ভাগ্নি যে কয়টাই আমার বাসায় বেড়াতে এসেছে না, যতবার জিজ্ঞেস করেছি যতগুলোর সাথে ওরা কি খাবে, ততবারই অ্যান্সার করেছে ওরা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাবে। তো ওই অনুযায়ী আমি বাজার করে নিয়ে এসেছি। দোকান থেকে ফেরার পথে দেখলাম কিছু পেয়ারা খুব পছন্দ হলো, তো নিয়ে এসেছি। এখন এটাকে ওদেরকে কেটে দিব। এখন বাজে প্রায় 12টা। ওরা পেয়ারা খেতে থাক, এর মধ্যে আমি রান্নাটাও রেডি করব। ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করার জন্য আগে থেকে কিন্তু সব কিছু প্রিপেয়ার করতে হয়। হঠাৎ করে রান্না করলে কিন্তু অতটা মজা হয় না যতটা লাগার কথা। যিনি পেয়ারাগুলো বিক্রি করেছিলেন ওনার কাছে দেখলাম মরিচ আর লবণ মাখাও ছিল, আমি একটু নিয়ে এসেছি। তো এটাও ওদেরকে দিয়ে দিলাম। তো ওদেরকে পেয়ারাটা দিয়ে এসে তারপর রান্না গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি আজকে যতটুকু সবজি লাগবে ততটুকুই এনেছি। তো এগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর একদিকে চালটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন শুধুমাত্র সবজিগুলো কেটে নিলেই হবে। আর প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব।
ব্রয়লার চিকেন যেহেতু, তো আমি বেশি করে লেবুর রসটা ব্যবহার করে থাকি। আর আমি চিকেন ফ্রাইটা করি একদম ঘরোয়া মশলায়। আমার ঘরে যত গুঁড়ো মশলা ছিল সবগুলো দিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে টমেটো সস, সয়া সস, ভিনেগার, চিলি সস, বারবিকিউ সস, এগুলো সব কিছু দিয়ে, আর চিকেনের পরিমাণ অনুযায়ী আমি 2টা ডিম অ্যাড করেছি। তার মধ্যে হাফ কাপ পরিমাণ আটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেন ফ্রাইটা কিন্তু রেডি করে নিব। আর এটা কিন্তু রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। এর মধ্যে আমি হাতের সব কাজ গুছিয়ে নিব, ফ্রাইড রাইসটাও বানিয়ে নিব। আমি আজকে একটু বেশি করে করেছি, যেহেতু বাচ্চারা ওরা কিন্তু খুব পছন্দ করে খায়। আর এই জিনিসটা মানে এই মেনুটা আমার সব থেকে পছন্দের খাবার। ফ্রাইড রাইসের জন্য বাটার কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে। আমি ভাবছিলাম বাটার হয়তো ফ্রিজে কিছুটা বেশি আছে, তো পরে দেখলাম না, বাটার অল্প একটু ছিল। পুরোটা যদি বাটারের উপর করা যায় তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আর আমি কিন্তু ফ্রাইড রাইসও আমার মতো করে করি, আমি কারো রেসিপি দেখে কিন্তু করি না। আর এখানে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে হালকা একটু ব্রাউনি করে নিয়েছি। তার মধ্যে আমি শুধুমাত্র গাজর আর বরবটি দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা করি, আলাদা কোনো সবজি আমি দিই না, সেটা শীতের সময় হোক না কেন। আমার কাছে ক্যাপসিকাম দিতেও ফ্রাইড রাইসে ভালো লাগে না, এই 2টা সবজি দিয়ে করে থাকি। আর এখানে 1 কেজি চাল কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আজকে পুরোটাই করেছি, যেহেতু আমরা মানুষ একটু বেশি আর সবাই পছন্দ করে খায়। তো আমি কালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা আমার বাসায় আসার পর কেন শুধুমাত্র বলো যে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খাবা? ওরা কি অ্যান্সার করেছে জানো? ওরা বলছে যে সব জায়গায় গেলে রোস্ট, পোলাও, মাংস এগুলোই না আয়োজন করে খাওয়া হয়, কেউ ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বাসায় আয়োজন করে খাওয়ায় না, শুধুমাত্র তুমিই খাওয়াও। এজন্য ওদের অ্যান্সারটা পেয়ে আমার ভালো লাগছে। আবার আমিও ওদেরকে বললাম, এটা সব থেকে সহজ খাবার। বাঙালি রান্না করতে যত ঝামেলা করা লাগে, চাইনিজ খাবার রান্না করতে কিন্তু একদমই ঝামেলা করা লাগে না। কাটাকাটি বাটাবাটি এত বেশি ঝামেলা নাই। গরুর মাংস রোস্ট করতে গেলে এইটা করো সেইটা করো, কত ঝামেলা। তো এর থেকে সহজ খাবার আর কি হতে পারে বলো? এটা হওয়ার পরপরই কিন্তু আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, তেমন একটা বেশি সময় আমি ম্যারিনেশনে দিতে পারিনি। তারপর খাবারটা টেবিলে সার্ভ করে দিয়ে দিয়েছি। ওরা যেহেতু খাবার খেয়ে আবার বেরিয়ে পড়বে। আমার বাসা যেহেতু টঙ্গী আর ওরা যাবে যাত্রাবাড়ি, ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তো তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে আমি বিদায় করে দিব। আর এটা হচ্ছে বিদায় পর্ব। এইখানটায় আমার এত বেশি কষ্ট হচ্ছিল, আর ভিডিওটা করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তারপরও কষ্ট করে হলেও আমি ভিডিওটা রেকর্ড করেছি। এটা আমার স্মৃতিতে থাকবে। আপন ভাই বোনদের মধ্যেই মিল থাকে না, তারপর তো হচ্ছে ননাসের ছেলে মেয়ে, আবার তাদের বিয়ে হয়ে গেলে তারা অন্যের ফ্যামিলি, অন্যের দায়িত্ব, তো সব কিছু মিলিয়ে এইভাবে একসাথে বসে খাবার দাবার হয়তো কখনো একবেলা দাওয়াত করে আনা হবে, কিন্তু এভাবে একসাথে বসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া এটা কোনো দিনও হবে না বন্ধুর মতো। আমাদের সম্পর্কটা মামি ভাগ্নির থেকেও আমাদের সম্পর্কটা বন্ধুর মতো ছিল। ওদের কোথায় কি গোপন খবর আছে, আমার কোথায় কি গোপন খবর আছে, আমরা কিন্তু এভাবেই সবসময় গল্প করে থাকি। ভালো মন্দ হলে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা হয়। ওদেরকে বিদায় দিয়ে পর বেশ কিছুক্ষণ ঝিমটি মেরে বসেছিলাম। তারপর আমার অ্যারন তো ভীষণ কান্নাকাটি করেছিল, সে দাদা হাউস যাবে না, নানা হাউস যাবে না, সে অ্যারন হাউসেও থাকবে না, সে আপা হাউস চলে যাবে। তো তাদেরকে আমি বুঝিয়ে টুজিয়ে কিছুটা সুস্থ করে নিয়ে আমি কাজে নেমে পড়েছি। গেস্ট থাকলে ঘর তো একটু এলোমেলো হবেই, বিশেষ করে ডাইনিংটা, যেহেতু খাবার দাবার এখানে অনেক বেশি খাওয়া হয়েছিল, তো ভাবলাম ডাইনিংটা একটু গুছিয়ে নেই। আর আজ রান্না বান্নাতে এত বেশি ব্যস্ত ছিলাম, ডাস্ট ক্লিন করাও হয়নি। আমার দেখা যায় কি, খালা বাসায় আসার আগে আমি সব ডাস্টগুলো ক্লিন করতে থাকি, তার মধ্যে খালা চলে এসে সে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলে। তা আজকে আর ওইটা করা হয়নি, মাছ থেকে শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া আর মেহমানদারি হয়েছে।
আর আজ অনেক বেশি টায়ার্ড লাগছিল, মন চাচ্ছিল না কোনো কাজ করতে। আর মাথার মধ্যে ঘুরছিল যে সন্ধ্যাবেলায় শর্টকাটে আমি বাচ্চাদেরকে কি রেডি করে দিতে পারি। ডাইনিংটা আর লিভিংটা একটু গুছিয়ে নিচ্ছিলাম যাতে এখানে বসে বিকেলটা কাটাতে পারি। বেডরুমটা হয়তো পরে রাতের দিকে গোছানো হবে। আর ভাবতে ভাবতে ভেবে পেয়ে গিয়েছি যে সন্ধ্যা বাচ্চাদেরকে কি দিব, তো ভাবলাম ওদেরকে একটু সুপি নুডলস করে দিই। আর আমার অ্যারনের মুখে না একটু হালকা ঘা ঘা হয়েছে, তো স্যুপ খেলে হয়তো ওর ভালো লাগবে। আর আমি চা খাবো। সেই সকাল থেকে একটানা কাজ করছি, তো একদম দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো নিজের জন্য 1 কাপ চা কড়া করে বানাতেই হবে। আবার ছেলে মেয়ের সামনে এক্সাম, ওদেরকে পড়তে বসাতে হবে, সময় দিতে হবে। তো এখন যদি আমি নিজেকে একটু সময় না দিই, নিজেকে একটু প্যাম্পার না করি, তাহলে তো আমি তাদেরকে সময় দিতে পারবো না। আগে হচ্ছে নিজের ভালো থাকা। আমি যদি ভালো থাকতে পারি, পরবর্তীকে সবাইকে ভালো রাখতে পারবো। ওই চিন্তা করেই আমি নিজেকে সময় দেই। ওদের জন্য প্রথমে আমি স্যুপটা বসিয়ে দিয়েছি। আর প্যাকেট স্যুপ থাকলে না অনেকটা সুবিধা হয়। আমাদের জন্য ইনস্ট্যান্ট স্যুপ আর নুডলস আছে বলেই সব কাজে এত তাড়াতাড়ি করতে পারি। তারপর আমার জন্য একটু চা বসিয়ে নিচ্ছি। অনেক বেশি কফি খাবার ক্রেভিং হচ্ছিল, কিন্তু কফি বানাতেও তো সময় লাগবে। এজন্য ভাবলাম থাক, শর্টকাটে চাটাই বসিয়ে দিই। এর মধ্যে ওদের স্যুপটা হয়ে যাবে, ওদের স্যুপটা সার্ভ করে দিতে দিতে আমার চাটাও হয়ে যাবে। আর এই স্যুপের মধ্যেই কিন্তু আমি নুডলসটা ঢেলে দিব। মাম্মার সাথে সাথে এই দিনটা আমার অ্যারনটা এত বেশি স্যাড ছিল। ওকে না আমি বুঝিয়ে রাখতে পারছিলাম না। একদম কোলে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা শেষ করেছি। একটু সান্ত্বনা দিচ্ছিলাম তোমার এক্সাম শেষ হোক, তারপর আমরা আপা হাউস আবার বেড়াতে যাব। এই মর্জিগুলো দেখে না আজকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় আমারও কোনো আত্মীয় স্বজন বাসায় আসলে না এভাবে আমি মর্জি করতাম যাওয়ার জন্য। আমার 5 ভাই বোন হলেও আমি সবার ছোট, তো সবার এজ গ্যাপটা একটু বেশি বেশি। তো আমি বাসায় কিন্তু একা একাই থাকতাম, একা একা বড় হয়েছি শুধুমাত্র আব্বু আম্মুর কাছে। এখানে যেমন ওরা পিঠাপিঠি ভাই বোন, আমার ওরকম ছিল না। আমরা যেহেতু এজটা গ্যাপ খেলার ওরকম সঙ্গী সাথী পেতাম না, এই জন্য না বাসায় কেউ আসলে তার পিছু ধরতাম, যাওয়ার জন্য অনেক বেশি বায়না করতাম। ওদের খাবারটা দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বসে বসে নিজেকে একটু সময় দিব, আর সাথে চাটা শেষ করব। আর এইখানটায় বিকেলবেলা বসতে না বারান্দার থেকেও বেশি ভালো লাগে। এই জানালাটা দক্ষিণ বরাবর, তো সুন্দর বাতাস আসে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. ভালোবাসার মানুষগুলোর জন্য একটু কষ্ট হলেও আমি সারাদিন কাজ করতে পারি, তাতে আমার একটুখানিও কষ্ট লাগবে না। সেই সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা।